বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন যে আরোহী এবং অরিত্র বিদেশে থাকে এবং তারা একে অপরকে ভালোবাসে। অরিত্র আরোহীর সঙ্গে নিজের সম্পর্কের কথা তার বাবা মাকে জানাতে চায় এবং সেজন্যই সে ইন্ডিয়াতে ফিরে আসে। কিন্তু এখানে এসে সে তার বাবা মাকে এসব কথা বলতে পারে না। হঠাৎ অরিত্রের বাবা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে আরো বেশি কিছুদিন এখানে থেকে যেতে হয়। ওদিকে আরোহী এ নিয়ে খুব চিন্তিত থাকে, কিন্তু কিছুদিন পর যখন অরিত্রের বাবা একটু সুস্থ হন তখন সে ইউএসএ আসার জন্য তৈরি হয়। বাবা, তুই চলে যাচ্ছিস? আমার মনটা খুব খারাপ করছে রে। তোমার ছেলে তো বেশি দিনের জন্য যাচ্ছে না, ও তো তোমাকে কথা দিয়েছে 2 মাসের মধ্যে ফিরে আসবে। তোমার কি মনে হয় 2 মাস খুব কম সময়? আমি 3 বছর আমার ছেলেকে না দেখে আছি, এখন আর একদিনও ওকে চোখের আড়াল করতে চাই না। তুমি যদি মা হতে না তাহলে তুমি বুঝতে। থাক বাবা, অত মা হওয়ার দরকার নেই, আমি যা আছি তাই যথেষ্ট। বাবা, তুই একটু সাবধানে যাস আর পৌঁছে আমাকে একটা খবর দিয়ে দিস। বাবা মার কাছে বিদায় নিয়ে অরিত্র সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে অরিত্রের ফেরার কথা শুনে আরোহী খুবই খুশি হয়। এতদিন পর অরিত্রের সঙ্গে তার দেখা হবে, এই কথা ভেবে তার আনন্দের সীমা থাকে না। ও মাই গড, মা দেখো, অরিত্র আজ ফিরে এসেছে। আজ ভোরেও ল্যান্ড করেছে, কিছুক্ষণের মধ্যেই ও এখানে এসে পড়বে। আই ক্যান্ট বিলিভ দিস মা, আমার খুব আনন্দ হচ্ছে। তুই না একটা আজব মেয়ে, কখন আনন্দে আত্মহারা হয়ে যাস আবার কখন দুঃখে সর্বহারা, কিছুই বোঝা মুশকিল, বুঝলি? যাক, এবার আমি শান্তিতে বাড়িতে থাকতে পারবো, না হলে দুবেলা খালি জ্ঞান জ্ঞান শুনে শুনে না আমার কান একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছিল। এদিকে অরিত্র বাড়ি ফিরে এসে খুব টায়ার্ড হয়ে যায় এবং বলে, উফ বাবা, জার্নিটা খুব হেডেক ছিল, এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে আর বসে থাকতে পারবো না। ওদিকে আবার আরোহী আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন ওখানে যেতেও ভালো লাগছে না, বরং আজকে একটু রেস্ট নিয়ে নিই, কাল সকাল সকালই দেখা করব। এই বলে অরিত্র তার ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ে। এদিকে আরোহী অরিত্রের জন্য অপেক্ষা করতে থাকে। বিকেল হয়ে যায় কিন্তু অরিত্র আসে না। আরোহী অস্থির হয়ে তার মাকে বলে, দেখলে তো মা, অরিত্র সকালবেলা নেমেছে, অথচ বিকেল হয়ে গেল, তাও আমার সঙ্গে দেখা করতে এলো না। এখন তো ফোনটাও রিসিভ করছে না। কেন যে ও আমার সঙ্গে সবসময় এরকম করে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারি না। আবার তুই জ্ঞান জ্ঞান শুরু করেছিস? দেখ, ছেলেটা মাত্র আজ সকালেই ফিরলো, ওকে একটু সময় দে, একটু রেস্ট নিয়ে তোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আমি এখানে টেনশনে মরে যাচ্ছি আর ও রেস্ট নেবে? আমি এক্ষুনি ওর সাথে দেখা করতে যাচ্ছি মা। এই বলে আরোহী বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অরিত্রের বাড়িতে গিয়ে হাজির হয়। এদিকে অরিত্র অঘরে ঘুমোচ্ছিল। আরোহী বারবার তার কলিং বেল বাজায় এবং অরিত্রের ঘুম ছেড়ে যায়। দরজা খুলে অরিত্র বলে, আরোহী, তুমি এত কলিং বেল বাজাচ্ছ কেন? আমি তো আসছি। তুমি সেই সকালে ফিরেছো, না আমাকে একটা কল করেছো আর না দেখা করতে গেছো, কি ব্যাপার এসব? আরে বাবা, আমি তোমার সঙ্গে দেখা করতে যেতাম, কিন্তু বিশ্বাস করো এত টায়ার্ড হয়ে গেছি না, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। আই এম ভেরি সরি, চলো ভিতরে আসো। ভেতরে গিয়ে আরোহী অরিত্রকে বলে, তারপর অরিত্র, তুমি তোমার বাবার সাথে কথা বললে? কি বললেন ওনারা কি এখানে আসবে নাকি আমাদেরকে যেতে বলেছেন? আরোহী, বাবার সঙ্গে না আমার কথাই হয়নি। আমি বাবাকে বলতে যাব ঠিক এমন সময় বাবার শরীরটাও অসুস্থ হয়ে যায়, ওনার একটা মাইন্ড স্ট্রোক হয়েছে, তাই ওনাকে এসব বলাটা সেফ মনে হলো না। এসব কি কথা অরিত্র? সেফ মনে হয়নি মানে? আমার কথা বললে কি উনি রেগে যাবেন? দেখো অরিত্র, তোমার বাবা অসুস্থ, সেজন্য আমি আমার লাইফ কেন খারাপ করব? উনি ওনার জীবনের আশীর্বাদ সময়টা উপভোগ করে কাটিয়েছেন, এবার আমাদের সময়, আমাদেরকে নিজেদের ব্যাপারটা ভাবতে হবে। আমি জানতাম আরোহী তুমি এইরকমই সেলফিশ কথা বলবে। এখানে থেকে তুমি দিনকে দিন এখানকার মানুষের মতো স্বার্থপর হয়ে যাচ্ছ। বাবা মা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই তুমি বোঝো না। শোনো, বাবা মার ইম্পর্টেন্স না আমাকে বোঝাতে আসবে না অরিত্র। আমার বয়স 28 বছর, তাও আমি এখনো বাবা মার সঙ্গে থাকি। তুমি এখানে একটাও ছেলে মেয়েকে দেখাতে পারবে যে আমার মতো বয়সে তার বাবা মার সঙ্গে থাকে? আচ্ছা ঠিক আছে, তাই তাহলে তুমি কেন এরকম করে বলছো বলো? ওকে, আই এম সরি। তুমি তোমার বাবাকে বলনি ঠিক আছে, কিন্তু মাকেও তো বলতে পারতে, তাকে কেন বলনি? একে আমি কিভাবে বোঝাবো যে আমার বাড়িতে কি পরিস্থিতি চলছে, আর আমি বাড়িতে এ কথা বলতেও পারিনি। কি ব্যাপার অরিত্র, চুপ করে আছো কেন? আমাকে উত্তর দাও। আরোহী, মা চাইছে আমি দেশে ফিরে যাই আর ওখানেই সেটেল হয়ে যাই। দেশে ফিরে গিয়ে সেটেল হবে মানে? তুমি কি তোমার মাকে আমার কথা বলনি? এর মানে হ্যাঁ হ্যাঁ বলছি তো, তোমার কথা আমি মাকে সবই বলেছি। আচ্ছা, উনি কি বললেন? আমাদের বিয়েতে রাজি তো? আই এম শিওর আন্টি আঙ্কেলকে সবকিছু বুঝিয়ে বললে আঙ্কেলও আমাদের ব্যাপারে রাজি হয়ে যাবেন। তুমি দেখে নিও অরিত্র, বিয়ের পর আমরা সত্যি সত্যি খুব হ্যাপিতে থাকবো। আচ্ছা, আন্টি তোমাকে ইন্ডিয়াতে সেটেল হতে বলছে, তুমি কি সত্যি সত্যি ইন্ডিয়াতে সেটেল হতে চাইছো?
আরে না না, ইন্ডিয়াতে আমি আর ফিরে যাচ্ছি না। তাছাড়া এখানে আমার চাকরি, তুমি এখানে, আমি ওখানে গিয়ে থাকবো। মাঝে মাঝে হয়তো এক আধবার ওখানে যেতে পারি। আই এম ভেরি হ্যাপি অরিত্র। তুমি চিন্তা করতে পারবে না তুমি আমাকে কত বড় আনন্দ দিয়েছো। এখন তো আমি অনেক কিছু করব। বিয়ের প্রিপারেশন করতে হবে, সমস্ত রকমের প্ল্যানিং করতে হবে। ওহ, আই এম সো হ্যাপি। আরোহী সত্যি সত্যি আমাকে খুব ভালোবেসে ফেলেছে। ওকে কষ্ট দিতে আমার খুব খারাপ লাগছে। ওকে আমি কখনোই এসব কথা বলতেই পারবো না। আরে আরোহী, চলো, তোমার জন্য আমি কুর্তি সালোয়ার কামিজ এনেছি। এসব পরে তোমাকে পুরো ইন্ডিয়ার মেয়ে মনে হবে। রিয়েলি? ওয়াও, ওগুলো তো আমি তোমার বাবার সাথে যখন দেখা করতে যাব তখনই পরবো। তারা আমাকে এসব ড্রেসে দেখলে খুব খুশি হবে। এরপর থেকে আবার আগের মতো একসঙ্গে অফিসে যাওয়া, রেস্টুরেন্টে ঘোরা এবং একটু একটু করে বিয়ের শপিং করা শুরু করে। আরোহী যেন আনন্দের একেবারে শেষ শিখরে ছিল। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। একদিন আরোহী অরিত্রকে নিয়ে তাদের ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে যাবে বলে তাকে ফোন করছিল। কি ব্যাপার, অরিত্র ফোন তুলছে না কেন? আবার কি ঘুমিয়ে পড়লো নাকি? যাই হোক, কাল সকালে অফিস যাওয়ার সময় ওর সঙ্গে একবার কথা বলে নেব। তারপর ফেরার সময় দুজনে একবার মার্কেটে চলে যাব। পরের দিন সকালে আরোহী একা একাই অফিসে আসে, কারণ অরিত্র সেদিন ওকে নিতে আসে না। অফিসে এসে আরোহী কয়েকবার অরিত্রকে ফোন লাগানোর চেষ্টা করে, কিন্তু অরিত্রর ফোন সুইচ অফ আসে। আরোহী চিন্তিত হয়ে মনে মনে বলে, অরিত্র এরকম কেন করছে? কেন ও কাল থেকে আমাকে ইগনোর করছে? আর ওর ফোনই বা কেন সুইচ অফ আসছে? ও কি অসুস্থ? আজ অফিসেও তো এলো না। এক কাজ করি, বাড়ি ফেরার পথে ওর বাড়ি হয়ে খবরটা নিয়ে যাব। অফিস ছুটির পর আরোহী সোজা অরিত্রের বাড়িতে আসে। বারবার কলিং বেল বাজানোর পরও কেউ গেট খোলে না। তখন প্রতিবেশী মিস সুজি বলেন, হ্যালো ইয়াং লেডি, তুমি কাকে খুঁজছো? এখানে অরিত্র থাকে, আমার বয়ফ্রেন্ড, তার সঙ্গে দেখা করতে এসেছি। অরিত্র? সে তো কালকেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার কাছে ওর ফোন নাম্বার নেই? ফোন নাম্বার তো আছে, কিন্তু ফোন তো সুইচ অফ। আর কি বললেন? ও এখান থেকে চলে গেছে? কোথায় গেছে? কিছু বলে গেছে? আমার তো মনে হয় ও বাড়িটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, দেশের বাড়ি চলে গেছে, এখানে আর ফিরে আসবে না। এই কথা শুনে আরোহীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। কোনো রকম এই খবরটা সামলে সে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে সবাইকে সবকিছুটা জানায়। দেখলি তো, শুধু শুধু তুই জোর করে অরিত্রকে ধরে রাখার চেষ্টা করছিলিস। আমার তো মনে হয় ও শুরু থেকেই তোকে বিয়ে করতে খুব একটা রাজি ছিল না। রিলেশনশিপে তুই বেশি এগিয়ে গিয়েছিলিস। মা, কিন্তু অরিত্র তো আমাকে কখনো এসব বুঝতে দেয়নি। জানো, ও 1 মাস ধরে অফিসে রিজাইন দিয়ে রেখেছে, আর আমি একটুও জানতে পারলাম না। ওই ছেলে তোর সঙ্গে চিট করছে। বাড়িতে নিশ্চয়ই ওর বাবা মা এ বিষয়ে রাজি হয়নি। ও তোকে এসব কথা বলতেই পারলো না, তাই জন্যই তো মুখ ফিরিয়ে চলে গেল। এইরকম দুমুখো সাপ আমার ভালোভাবে চেনাও আছে। 1 নম্বরের ফ্রড ওটা। কেন তুমি শুধু শুধু ছেলেটাকে এভাবে বলছো? হয়তো ওর পরিস্থিতি এমনই ছিল যে এটা করতে বাধ্য হয়েছে। তাছাড়া আমি ওকে কখনোই আরোহীর উপরে জোর করতে দেখিনি। ও চাইলেই আরোহীকে বিয়ে করে তারপর ওকে ছেড়ে চলে যেতে পারতো। ও কিন্তু এরকম কিছুই করেনি। আচ্ছা, ও ওসব করেনি বলে তুমি ওকে ভালো ছেলে মনে করেছো? আর তোমার মেয়ের কষ্টটা সেটা দেখতে পাচ্ছ না? আমি ওকে কখনোই ভালো ছেলে মনে করছি না। তবে এখানে আমার মেয়েরও দোষ আছে। শুধু শুধু একটা ছেলের উপরে এতটা ট্রাস্ট করা ওর উচিত হয়নি। যাই হোক, এটা নিয়ে এত ভাবার কিছুই নেই, যা হবে দেখা যাবে। এদিকে অরিত্র ফিরে আসছে দেখে বিদিশা দেবী খুব খুশি হন এবং তিনি মোহনবাবুকে বলেন, শুনতে পাচ্ছো? অরিত্র কাল ভোরে নামবে। আর তো হাতে বেশি সময় নেই, 10-12 দিনের মধ্যেই করে নিতে হবে। তুমি তাড়াতাড়ি মিস্ত্রিদেরকে ডেকে বাড়িটা মেরামত করার ব্যবস্থা করাও, রুমগুলোকে নতুন রং করাও। অরিত্রের রুমে নতুন ফার্নিচার হবে, একেবারে সুন্দর আর পরিপাটি যেন হয়। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার ছেলের রুম একেবারে মহারাজাদের মতো সাজিয়ে দেব। আমি আজকেই মিস্ত্রিদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এতদিন পর আমার মনের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আমার যে কি খুশি হচ্ছে তোমায় আমি বলে বোঝাতেই পারবো না। বন্ধুরা, এবার কি হবে? অরিত্র কেন আরোহীর সঙ্গে এসব করলো? নাকি মিছিমিছি তাকে ভালোবাসার নাটক করে ফাঁসিয়েছিল? আরোহী কি সারা জীবন এভাবেই অরিত্রের জন্য অপেক্ষা করতে থাকবে, নাকি অরিত্র যা করেছে তার জন্য সে তার সঙ্গে বদলা নেবে? এই সমস্ত কিছু জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন।
সমস্ত জনগণকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে আগামীকাল থেকে দক্ষিণ পূর্ব ও উত্তর অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বন্যার আশঙ্কায় বিষ্ণুপুর, কুলটি, দেবরাটি, অর্নল, ময়নপুরীর বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের সরকারি ত্রাণ শিবিরে পরিত্রাণ করা হয়েছে। এই সময় সমস্ত ট্রেন, বাস ও যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। গোবিন্দবাবু খবর দেখার উদ্দেশ্যে টিভি অন করেছিল, কিন্তু জায়গায় জায়গায় বিপদের আশঙ্কা দেখে তার মুখ খোলা কি খোলাই রয়ে গিয়েছিল। তখন টিভির খবরের আওয়াজ গোবিন্দবাবুর স্ত্রী সীতাদেবীর কানে আসে, আর সে চুপ থাকতে না পেরে বলে ওঠে, হায় রে হায়, হে ঈশ্বর, এ আমাদের সঙ্গে কি হলো? ওই জন্যে আমি তোমাকে বলেছিলাম যে বর্ষায় মেয়ের বিয়ে দিও না, আর দিলেও অত দূর শহরে দিও না। খবর শুনে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ট্রেন, বাস সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। না জানি আমার মেয়ে কোথায়, কি অবস্থায় আছে। সীতা, তুমি একটু চুপ করো। আমি সুকুমারকে ফোন করে দেখছি। আমার বিশ্বাস আমার মেয়ে নিশ্চয়ই ভালো থাকবে। হ্যাঁ, চাই ভালো থাকবে। খবরে দেখাচ্ছে বন্যার জলে বিষ্ণুপুর শহর ভেসে যাচ্ছে, সব বাড়ি ঘর তো ভেঙে ভেঙে পড়ছে। তুমি একবার সুকুমারকে ফোন করে দেখো না। এটা ছিল ঘটকপুকুর গ্রামের ঘটনা, যেখানে কয়েকদিন আগে মিনা তার বাবা গোবিন্দবাবু ও মা সীতাদেবীর সঙ্গে হাসি খুশিতে বাস করছিল। গ্রামটি ছোট ও চাষাবাদ ভিত্তিক হলেও সেখানে সবকিছুরই সুবিধা ছিল। গোবিন্দবাবু গ্রামের প্রধান হওয়ায় তাদের আর্থিক পরিস্থিতি খুবই ভালো ছিল এবং শহরের বিভিন্ন লোকের সঙ্গে তার চেনা পরিচয়ও ছিল। এমনই একদিন বর্ষার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ঠিক তখনই পরিমল নামের এক চেনাশোনা ব্যক্তি গোবিন্দবাবুর বাড়িতে আসলো। এসো এসো ঘটক মশাই, তা এতদিন পর আজ হঠাৎ করে কি মনে করে এলেন? মানে ভুল করে আমাদের গ্রামে চলে এসেছেন, নাকি বাইরে বৃষ্টি হচ্ছে বলেই বাড়িতে ঢুকলেন? আরে না না, ভুল করে আসতে যাব কেন? ঠিকঠাক খোঁজ খবর নিয়েই এসেছি, বুঝেছো? বৃষ্টি তো তোমার বাড়িতে ঢোকার আগেই এলো। তা শুনলাম তোমার বাড়িতে একটি মেয়ে আছে। আমি বিষ্ণুপুর শহরে খুব ভালো একটা সম্বন্ধ দেখেছি, বুঝলে? তুমি তো দেখছি আমার মনের কথাই বলে দিলে। আসলে আমিও মিনার বিয়ে শহরে দেওয়ার কথাই মনে মনে ভেবে রেখেছি, কিন্তু ঠিকঠাক পাত্রের খোঁজ খবর পাইনি। আর খোঁজ খবর করতে হবে না, বুঝলেন? ঈশ্বর চাইলে এই সপ্তাহতেই তোমার মেয়ের বিয়ে পাকা হয়ে যাবে। আমি সুকুমারের পরিবারকে ভালো করেই চিনি। ওরা শহরের নামকরা গণ্যমান্য ব্যক্তি। শুধু সমস্যা একটাই। এই বলে পরিমল ঘটক সুকুমারের মা আলোচনা দেবীর শর্তের কথা জানায়। আসলে আলোচনা দেবী তার ছেলের বিয়েতে বেশ বড় অঙ্কের যৌতুকের দাবি করেছিল, যেটা দেওয়া গোবিন্দবাবুর পক্ষে একটু অসুবিধার হলেও মেয়ের খুশির জন্য শেষে গোবিন্দবাবু রাজি হয়ে যায়। এরপর পরিমল ঘটক খুশি মনে সেখান থেকে চলে যায়। তাদের সমস্ত কথাবার্তা দূর থেকে দাঁড়িয়ে মিনা শুনছিল। এরপর মিনা সেখানে এসে বলে, না বাবা, আমি এই বিয়ে করব না। আমরা কোথায় গ্রামে থাকি, ওরা শহরে। ওদের কালচার আমাদের কালচার কখনোই এক হবে না। হ্যাঁ গো, একদিক থেকে মিনা ঠিকই বলেছে। আর হঠাৎ করে এই বর্ষায় বিয়ে আমার ভালো লাগছে না, বুঝলে? তুমি বরং ওদেরকে না বলে দাও। আরে বাবা, ভালো সম্বন্ধে এলে গ্রীষ্ম বর্ষা দেখলে চলে না, বুঝলে? আর যখন ওদের ছেলের বিয়ে, ওদের কোনো সমস্যা নেই, তাহলে তোমার আমার কিসের সমস্যা শুনি? না বাবা, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে। বর্ষার কথা না হয় বাদই দিলাম, কিন্তু ওরা যে 3 লক্ষ টাকা যৌতুক চাইছে, সেটা তুমি কোথা থেকে পাবে? মিনা এটা বললে প্রথমে গোবিন্দবাবু চুপ হয়ে যায় ও পরে মুচকি হেসে বলে, এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে মা। আমি আমার মেয়ের বিয়ের জন্য ঠিকই টাকা জোগাড় করে নেব। আর পরিবেশের কথা বলছিস, আমি তো আমাদের গ্রামীণ পরিবেশ, চাষাবাদ, পশুপালন থেকে বিরত রাখার জন্যই তোকে শহরে বিয়ে দেওয়ার কথা ভাবছি। আর তোকে কিছু ভাবতে হবে না, শহরে গেলে তুই সমস্ত কিছুই হাতের কাছে পাবি। এভাবেই গোবিন্দবাবু তার মেয়েকে বোঝাতে থাকে। শেষ পর্যন্ত মিনাও বিয়েতে রাজি হয়ে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে পরিমল ঘটক মিনার সম্বন্ধ নিয়ে আলোচনা দেবীর কাছে যায়। সেখানে গিয়ে মিনার ব্যাপারে বললে, কি, আমার একমাত্র ছেলের বিয়ে ওই গ্রামীণ গেঁয়ো ভূতের সঙ্গে দেব? তুমি ভাবলে কি করে? এই শহরে কি মেয়ে ছিল না নাকি, যে আমি ওখানে বিয়ে দিতে যাব? হ্যাঁ, মেয়ে আছে, কিন্তু টাকা নেই, বুঝেছো?
কেউ তোমার ছেলেকে বিয়েতে যৌতুকে এত টাকা দিতে রাজি হচ্ছে না। ওরা গ্রামের সহজ সরল লোক, তাই একবার বলতেই রাজি হয়ে গেল। এখন তুমিই ভেবে দেখো কি করবে। তুমি 2 লক্ষ টাকা যৌতুকের কথা বলেছো, সেখানে আমি বাড়িয়ে 3 লক্ষ টাকা করেছি। হ্যাঁ, তাতেও রাজি হয়ে গেছে। এখন যদি না বলো তাহলে আমি অন্য জায়গায় সম্বন্ধ দেখছি। বাহ, বেশ ভালোই তো। ছেলের বিয়েতে এত টাকা পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি। এই না না, এরকম কেন বলছো? আমি তো মজা করছিলাম। তুমি চিন্তা করো না, মিনাকে যেমনই দেখতে হোক না কেন, মিনা আমারই বাড়ির বৌমা হবে। তুমি এই বিয়েটা পাকা ভাবো। এটা শোনার পর পরিমল বাবু খুশি মনে সেখান থেকে চলে যায়। বিয়ে পাকা হওয়ায় সকলেই খুশি ছিল, কিন্তু সুকুমার একটুও খুশি ছিল না। শেষে আলোচনা দেবীর কথায় সুকুমারও বিয়েতে রাজি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে বিয়ের দিন চলে আসে। সুকুমার বিয়ের সাজে তার নিজস্ব গাড়ি করেই মিনার বাড়িতে যায়, কিন্তু বর্ষায় মিনাদের গ্রামীণ রাস্তাঘাট ও বাড়িতে গরু ছাগল পালন দেখে সে খুবই রেগে যায়। মা, হোয়াট ইজ দিস? এটা কোন জায়গা? এখানে তুমি কিভাবে আমার বিয়ে ঠিক করলে? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আমি বিয়ে করতে এসেছি নাকি গরু ছাগলের গোবরের গন্ধ শুকতে এসেছি? ইস, ছি ছি ছি, বর্ষার জলে সব জায়গায় কাদা হয়ে গেছে। এই তুই চুপ কর, বেশি চেঁচামেচি করিস না। আমি আমাদের ভালোর জন্যই এটা করেছি, বুঝলি? একটু কাদা মারালে তুই ক্ষয়ে যাবি না। এরা 3 লক্ষ টাকা দিচ্ছে, ভেবে দেখ। এত টাকা আমাদের কেউ এমনি এমনি দিত? আর বিয়ের পর তোর মীরাকে না ভালো লাগলে তখন অন্য পদ্ধতি আছে। ওহ মম, ইউ আর গ্রেট, সত্যি গ্রেট আইডিয়া, তুমি জিনিয়াস। হ্যাঁ, আর এরা গ্রামের লোকজন তেমন কিছু করতেও পারবে না। এভাবেই সকলে যে যার আলাদা আলাদা মনোভাব নিয়েই বিয়ের কাজ সম্পন্ন করে ফেলে। বিয়ের পর ঘটকপুকুর গ্রামের প্রথা অনুযায়ী নতুন বউকে পালকি করে শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে সুকুমার তার মাকে নিয়ে গাড়ি করে বাড়ি চলে যায়। কিন্তু হঠাৎ করে খবর অনুযায়ী কৃষ্ণনগরে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। অত্যাধিক বৃষ্টি হওয়ার ফলে পালকি চালক তাদের প্রাণ বাঁচাতে পালকি রেখে সেখান থেকে পালিয়ে যায়। নতুন জায়গায় মিনা কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পাচ্ছিল না। এদিকে এরকম হওয়ার ফলে সুকুমার ও আলোচনা দেবী খুবই খুশি ছিল, কারণ তারা তাদের যৌতুকের টাকা আগেই পেয়ে গিয়েছিল। দেখলি তো, এক ঢিলে কেমন 2 পাখি মারলাম। এদিকে টাকাও পেয়ে গেলাম, আর ওই গ্রামের গেও ভূতকে বাড়িতেও নিয়ে আসতে হলো না। হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে ওরা এতক্ষণে রাস্তার কোনো দুর্ঘটনার শিকার হয়ে গেছে। তা বেশ ভালোই হলো বলো, ঝড় বৃষ্টিটা শুরু হয়ে। হ্যাঁ, ওর বাবা ফোন করলে বলবি ওরা এখনো বাড়ি ফেরেনি, আর ফিরবে বলে মনেও হয় না। আলোচনা দেবীর কথা অনুযায়ী সুকুমার গোবিন্দবাবুকে একই কথা বলে। এটা শুনে গোবিন্দবাবুর পরিবারে কান্নাকাটি শুরু হয়ে যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে তাদের কিছুই করার ছিল না। এদিকে অসহায় মিনা একা হয়ে গিয়েছিল। সে বহু কষ্টে জল সাঁতরে একটি উঁচু জায়গাতে গিয়ে পৌঁছায়, যেখানে আগে থেকেই কয়েকটি গরু ছাগল আশ্রয় নিয়েছিল। পরের দিন বৃষ্টিপাত সাধারণ হয়ে যায়, কিন্তু শহরের ঘরবাড়ি দেখার মতো ছিল না। সবকিছুই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এরপর অসহায় মিনা ওই গরু ছাগলগুলোকে নিয়ে থাকতে শুরু করে। খিদের জ্বালায় মিনা গরুর দুধ খেয়ে থাকে। এভাবে 2-3 দিন কেটে যায়। একদিন একটি মহিলা তার বাচ্চাকে নিয়ে মিনার কাছে আসে ও সে বলে, দিদি, আমাকে একটু গরুর দুধ দেবে? তাহলে আমাদের খুব উপকার হয়। আমার মেয়ে খিদের জ্বালায় কাঁদছে। কাছে টাকা পয়সা আছে, কিন্তু খাবার নেই। বন্যার জলে সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। আমিও তো এই কদিন গরুর দুধ খেয়ে আছি। নাও না, নাও। এভাবেই এক এক করে অনেকেই মিনার কাছে দুধ কিনতে আসে। এর ফলে মিনার বেশ লাভ হতে থাকে। মিনা গ্রামের মেয়ে হওয়ায় গরু ছাগল পালন করতে জানতো, তাই ওই টাকা দিয়ে মিনা আরও কয়েকটি গরু কিনে নিয়ে আসে এবং দুধের ব্যবসা শুরু করে দেয়। এর ফলে কয়েকদিনের মধ্যেই সর্বহারা মিনা কৃষ্ণনগর শহরে একটি বাড়ি বানিয়ে ফেলে এবং ধীরে ধীরে তার ব্যবসায় উন্নতি স্বরূপ সে একটি ডেয়ারি খুলে ফেলে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। একদিন ছেঁড়া ফাটা জামা পরে ক্ষুধার্ত অবস্থায় সুকুমার মিনার দোকানে সাহায্য চাইতে আসে, কিন্তু সে মিনাকে সেখানে দেখে অবাক হয়ে যায় ও কান্নাকাটি করতে থাকে। কি হলো, এখন আবার এখানে এসে কাঁদছো কেন? আমি তো তোমার কখনোই কোনো সর্বনাশ করিনি, বরং তুমি আমার ক্ষতি করেছো। আমার সঙ্গে ও আমার বাবার সঙ্গে প্রতারণা করেছো। আমাকে বিয়ের নাম করে শহরে নিয়ে এসে ফাঁসিয়েছো।
হ্যাঁ মিনা, আমরা জানি আমরা অনেক বড় অন্যায় করেছি, আর যার শাস্তি আমরা এখনো ভোগ করছি। কিন্তু তুমি ছেড়ে দিলেও ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেয়নি, আর তাই বন্যার জলে আমাদের বাড়ি ঘরদোর সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি মিনা। এভাবেই সুকুমার ও তার মা আলোচনা দেবী মিনার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে। শেষ পর্যন্ত মিনা তাদেরকে ক্ষমা করে দেয়। কয়েকদিন পর মিনা সুকুমারের সঙ্গে তার বাবার কাছে বেড়াতে যায়। তাদেরকে দেখে গোবিন্দবাবুও খুশি হয়ে যায়। এখন সুকুমার ও আলোচনা দেবী একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা মিনাকে খুব ভালোবাসতে থাকে। এদিকে মিনাও তাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।